ঢাকা সেনানিবাসের এমইএস ভবনকে অস্থায়ী কারাগার ঘোষণা করেছে সরকার। গুমে অভিযুক্ত সেনা কর্মকর্তাদের গ্রেপ্তারের পর সেখানে রাখা হতে পারে বলে ধারণা করা হচ্ছে। তবে কারাগারের সার্বিক দায়িত্বে থাকবে কারা কর্তৃপক্ষ। এদিকে চিফ প্রসিকিউটর আবারও জানান, পুলিশ এই সেনা কর্মকর্তাদের গ্রেপ্তার করার 24 ঘন্টার মধ্যে আদালতে তুলতে হবে। করে নির্যাতনের অভিযোগে শেখ হাসিনা সহ ডিজিএফআই ও র্যাবের 30 কর্মকর্তার নামে পরোয়ানা জারি করে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল। এদের 23 জনই সাবেক ও বর্তমান সেনা কর্মকর্তা, যার মধ্যে ডিজিএফআই এর সাবেক 5 মহাপরিচালকও রয়েছেন। শনিবার সেনা সদর জানায়, চাকরিতে থাকা পরোয়ানাভুক্ত 15 জন তাদের হেফাজতে রয়েছে। সোমবার স্বরাষ্ট্র মন্ত্রণালয় প্রজ্ঞাপন দিয়ে জানায়, ফৌজদারি কার্যবিধি ও জেল আইন অনুযায়ী ঢাকা সেনানিবাসের বাসার রোডের কাছে এমইএস এর 54 নম্বর ভবনটি অস্থায়ী কারাগার হিসেবে ব্যবহার হবে। ধারণা করা হচ্ছে, অভিযুক্ত সামরিক কর্মকর্তাদের গ্রেপ্তার দেখানোর পর এই কারাগারে রাখা হতে পারে। এদিকে প্রজ্ঞাপনের পর চিফ প্রসিকিউটর জানান, কারাগার যেখানেই হোক, গ্রেপ্তারের 24 ঘন্টার মধ্যে আসামিদের আদালতে উপস্থাপন করতে হবে। সরকারের সেই ক্ষমতা আছে, কোন জায়গাটাকে তারা জেল ঘোষণা করবেন, প্রিজন অথরিটির আওতায় নিয়ে আসবেন, এটা সরকারের স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের আওতাভুক্ত। আর্মির হাতে গ্রেপ্তারের ক্ষমতা নেই, যেটা এইটা বিভ্রান্তির সুযোগ নেই। এই আদেশটা পালনের ব্যাপারে সেনাবাহিনীর বিভিন্ন পর্যায়ের অফিসকে অবহিত করা হয়েছে। তারা কিন্তু গ্রেপ্তার করবেন না। যদি পুলিশ তাদেরকে গ্রেপ্তার করে, গ্রেপ্তার করা হলে তখন থেকে তার উপরে আইন প্রযোজ্য হবে যে 24 ঘন্টা তাকে কোর্টে আনতে হবে। কিন্তু আপনি যদি গ্রেপ্তার না দেখান, তাহলে তার ক্ষেত্রে ওই 24 ঘন্টার আইন তো প্রযোজ্য নয়। রাষ্ট্রপক্ষের এই প্রধান কৌশলী এদিন আরও জানান, অভিযুক্ত যেই হোক, আইন সবার জন্য সমান। যে কোনো মানুষকেই গ্রেপ্তার করা যাবে। আইনের দৃষ্টিতে পুলিশ, অপুলিশ, আর্মি, সিভিলিয়ান বলে কোনো জিনিস নেই। আইনে হচ্ছে একজন ব্যক্তি, নাগরিক, একটা মানুষ। আইন সবসময় ব্যক্তিকে বিবেচনা করবে। এখানে কারো উঁচু মর্যাদা, কারো নিচু মর্যাদা, কাউকে ইল ট্রিটমেন্ট দেওয়া, কার জন্য অতিরিক্ত সুবিধা দেওয়ার সুযোগ এখানে নেই। আইন অনুযায়ী সেনানিবাসের অস্থায়ী কারাগারের দায়িত্বে থাকবে কারা কর্তৃপক্ষ। একজন ডেপুটি জেলার সহ সার্বক্ষণিক সেখানে অন্যান্য কর্মকর্তারাও থাকবেন। জাহিদুল বাশার, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। জাতীয় নির্বাচনকে বোঝার জন্য গণভোট আগে হওয়া দরকার বলে মনে করেন জামায়াত ইসলামী। দলটির নায়েবে আমির সৈয়দ আবদুল্লাহ মোহাম্মদ তাহের বলেন, জাতীয় নির্বাচন ও গণভোট আলাদাভাবে করতে ইসিকে মানসিকভাবে প্রস্তুতি নেওয়ার পরামর্শ দিয়েছে জামায়াত। সোমবার আগারগাঁয়ে নির্বাচন ভবনে ইসির সাথে বৈঠক শেষে এ কথা জানান তিনি। আবদুল্লাহ মোহাম্মদ তাহের বলেন, 54 বছরের নির্বাচনে প্রচলিত পদ্ধতিতে সুষ্ঠু ভোট হয়নি, তাই ইসিকে পিআর ও প্রচলিত 2 পদ্ধতি বিবেচনার আহ্বান জানিয়েছেন তারা। এসব বিষয়ে সরকারের সিদ্ধান্ত অনুযায়ী পদক্ষেপ নেওয়ার কথা বলেছে ইসি। গণভোট আগে কিংবা পিআর পদ্ধতি কার্যকর না হলে জামায়াত নির্বাচন বর্জন করবে কিনা এমন প্রশ্ন নায়েবে আমির বলেন, রাজনীতিতে যদি বা কিন্তু বলে কিছু নেই। পিআর সিস্টেম যদি হয়, কেন্দ্র দখল, ভোট কেন্দ্র দখল, দিনের ভোট রাতে হওয়া, সেটার সম্ভাবনাটা তো কমে যাবে। তো আমরা বলেছি যে আপনারা 2টা পদ্ধতির ব্যাপারে বিবেচনা করা উচিত। ইলেকশন যদি কোনো জায়গায় দখল হয়ে যায়, তাহলে রিফর্মসের ব্যালটও দখল হয়ে যাবে। সুতরাং একটার সাথে আর একটার ভাগ্য অঙ্গাঙ্গিভাবে জড়িত হয়ে যাবে। আগামী ফেব্রুয়ারি জাতীয় নির্বাচন হবে ন্যায় বিচার ও জনগণের কাছে ক্ষমতা ফেরানোর অঙ্গীকার প্রতিষ্ঠায়। ইতালিতে ওয়ার্ল্ড ফুড ফোরামের উদ্বোধনী অনুষ্ঠানে একথা বলেন প্রধান উপদেষ্টা অধ্যাপক মোহাম্মদ ইউনুস। সোমবার ইতালির রোমে জাতিসংঘের ৭১-এর চেতনায় অসাম্প্রদায়িক দেশ করার কথা থাকলেও ধর্মীয় দৃষ্টিকোণ থেকে তা নষ্ট করা হচ্ছে বলে মন্তব্য করেছেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল। সোমবার সকালে গুলশানে খ্রিস্টান সম্প্রদায়ের নেতাদের সঙ্গে মতবিনিময় শেষে একথা মন্তব্য করেন তিনি। মির্জা ফখরুল আরও বলেন, পিআর পদ্ধতি বোঝে না জনগণ, তাই এ বিষয়ে সিদ্ধান্ত নেওয়ার দায়িত্ব আগামী সংসদকে দিতে হবে। সোমবার রাজধানীর গুলশানে খ্রিস্টান ফোরামের সঙ্গে মতবিনিময় করেন বিএনপি নেতারা। সভা শেষে দলের মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেন, আগামী নির্বাচনে জয়ী হলে অসাম্প্রদায়িক দেশ গড়ে তুলবে তার বিএনপি। আমরা যে বাংলাদেশের অসাম্প্রদায়িক জাতি হিসেবে গড়ে তুলতে চেয়েছিলাম, সেখানে বিভিন্ন রকমের আপনার প্রচেষ্টা চালানো হচ্ছে। এটাকে আপনার একটা ধর্মীয় দৃষ্টিকোণ থেকে দেখার কারণ জনগণ আরেকবার রায় দেবে যে এই বাংলাদেশের মানুষ সত্যিকার অর্থেই তারা অসাম্প্রদায়িক। এ সময় পিআর পদ্ধতিতে জনপ্রতিনিধি নির্বাচনের সিদ্ধান্ত আগামী সংসদের উপর ছেড়ে দেওয়ার কথা বলেন বিএনপি মহাসচিব। আমরা খুব পরিষ্কার করে বলেছি
যে এই বিষয়টা ওই আগামী পার্লামেন্টের উপরে ছেড়ে দিতে হবে। আগামী পার্লামেন্টের প্রতিনিধিরা যদি মনে করেন যে তারা তারপর থেকে পিআরে যাবেন, জনগণ যদি মনে করে যে পিআরে যাবে, আর তা নাহলে এখন পিআর দিলে তো জনগণ বুঝবেই না যে এটা আপনার কিভাবে তারা এই বিষয়টাতে আসবে। বিএনপি ক্ষমতায় গেলে গুরুত্বপূর্ণ ক্ষেত্রগুলোতে সব ধর্মের অনুসারীদের অংশগ্রহণ নিশ্চিত করবে বলেও জানান তিনি। ব্যবস্থা করার জন্য ইতিমধ্যেই পরিকল্পনা তৈরি করেছে। মামুনুর রহমান, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। বাতিল হলো র্যাপিড ট্রানজিট বা বিআরটি প্রকল্প। রাজধানীর বিমানবন্দর থেকে গাজীপুর পর্যন্ত দীর্ঘ বিশেষ এই করিডর হয়ে যাচ্ছে 4 লেনের সড়ক, অথচ এই প্রকল্পে খরচ হয়ে গেছে 4,000 কোটি টাকা। ঋণের বোঝা কেন জনগণের ওপর চাপিয়ে দেওয়া হলো, প্রশ্ন বিশেষজ্ঞদের। বলেন, এই প্রকল্পে সংশ্লিষ্টদের বিচার করা উচিত। বিআরটি প্রকল্পের কাজ শুরু হয় 2012 সালে। তখন থেকেই সমীক্ষা যাচাই, নকশায় ত্রুটি সহ নানা বিষয় নিয়ে হয় সমালোচনা। বিমানবন্দর থেকে গাজীপুর পর্যন্ত 20 কিলোমিটার সড়ক তৈরিতে সময় লেগেছে প্রায় 12 বছর। অপরিকল্পিত নির্মাণ কাজে বেড়েছে বায়ু দূষণ, ভোগান্তি বেড়েছে যানজটে। প্রকল্পের কাজ শেষ হয়েছে 97%। এই মুহূর্তে বন্ধ হলো র্যাপিড ট্রানজিট বা বিআরটি প্রকল্প। সংশ্লিষ্টরা বলছেন, বিশ্বায়িত লেনে শুধু বিআরটি বাস চললে অন্য লেনে যানজট আরও বাড়বে, তাই বাতিল করা হয়েছে। রোডটা আমরা ওপেন করে দিব শেষ করে, তারপরে কিছু কিছু মেরামতের দরকার আমাদের স্টেশনগুলো, ওই স্টেশনগুলোকে মেরামত করা হবে। তো মোটামুটি এই পর্যায়ে আপাতত প্রজেক্টটাকে প্ল্যান করছি শেষ করে দিতে। এখন নেক্সট গভর্নমেন্ট এসে যদি তারা চিন্তা করে যে এটা বিআরটি করবে, ইনফ্রাস্ট্রাকচারটা কিন্তু থেকে যাবে। তাদের যেটা শুধু করতে যেটা হবে সেটা হলো বাসটা কিনতে হবে, আর ওই স্টেশনগুলোকে রিভাইভ করতে হবে যেখান থেকে মানুষ টিকিট কিনতে পারবে। যোগাযোগ বিশেষজ্ঞদের মন্তব্য, লুটপাটের জন্য নেওয়া হয় এ প্রকল্প। সংশ্লিষ্টদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়ার দাবি তাদের। ঠিকাদারকে অ্যাডভান্স বিল দিয়ে কাজ করানো হয়েছে, এমনকি জামানতের অর্থ থেকেও তাদেরকে কাজ করার সুযোগ দেওয়া হয়েছে। এই যে জামাই আদর যারা করলেন বারবার এই ঠিকাদারকে, তারা কারা, এটা তো খুঁজে বের করতে হবে। তো আমি মনে করি এখানে এই প্রকল্পে যেভাবে অর্থের অপচয় হয়েছে, বিশেষ করে এটা যদি এখন 4 লেন হিসেবে চালু করা হয়, এখান থেকে ফিনান্সিয়াল কোনো রিটার্ন আসবে না। শুরুতে প্রকল্পের ব্যয় ধরা হয় 2040 কোটি টাকা, পরে বাড়ানো হয় 4268 কোটি টাকা পর্যন্ত। অন্তর্বর্তী সরকারের কাছে আরও 3000 কোটি টাকা চাওয়া হলে তা ফেরত পাঠায় পরিকল্পনা কমিশন। আল আমিন হোসেন, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। ঢাকা কলেজে শিক্ষক হেনস্থার প্রতিবাদে আজ সারা দেশের সরকারি কলেজে কর্মবিরতি পালন করবেন শিক্ষকরা। এদিকে বিশ্ববিদ্যালয়ের অধ্যাদেশ 3 দিনের মধ্যে দেওয়ার দাবিতে সোমবার শিক্ষা ভবনের সামনে অবস্থান কর্মসূচি পালন করেন শিক্ষার্থীদের একটি অংশ। শিক্ষা মন্ত্রণালয়ের ব্যর্থতার কারণেই শিক্ষক শিক্ষার্থীরা মুখোমুখি অবস্থানে, বলছেন শিক্ষা গবেষকরা। রাজধানীর 7টি কলেজকে বিলুপ্ত করে সম্প্রতি ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটির অধ্যাদেশের খসড়া জারি করে শিক্ষা মন্ত্রণালয়। এরপর থেকে এর পক্ষে বিপক্ষে শিক্ষার্থীরা আন্দোলন করছে। সোমবার ঢাকা কলেজে উচ্চ মাধ্যমিক বহাল রাখা এবং কলেজে স্বকীয়তা রক্ষার দাবিতে বিক্ষোভ কর্মসূচি দেয় শিক্ষার্থীদের একটি অংশ। আরেক অংশ 7 কলেজের প্রজ্ঞাপন 3 দিনের মধ্যে দেওয়ার দাবিতে কর্মসূচি দেয়। এ সময় ঢাকা কলেজে শিক্ষকদের সাথে প্রজ্ঞাপনের দাবি তোলায় শিক্ষার্থীদের কথা কাটাকাটি হয়। শিক্ষকরা অভিযোগ করেন, কয়েকজন শিক্ষককে লাঞ্ছিত করেছে আন্দোলনকারীরা। উচ্চ মাধ্যমিকের শিক্ষার্থীদেরও মারধর করা হয় বলে অভিযোগ তাদের। দেখি শহীদ মিনারের সামনে ধস্তাধস্তি চলছে, টানা হেঁচড়া চলছে আমাদের শিক্ষকদের সাথে ছাত্রদের। কয়েকজন মার খেয়েছে, অল্প হলেও মার খেয়েছে, এটা আমরা কেউ আশা করিনি। এটা আমাদের আশার কি বলবো, বড় ভাইদের কাছে এটা আমরা আশা করিনি। পরবর্তীতে ঢাকা কলেজে বাকি কলেজের শিক্ষকরা এসে সমাবেশ করে। 14-10 মঙ্গলবার সকল সরকারি কলেজ ও অন্যান্য অফিসে অবস্থান করে সর্বাত্মক কর্মবিরতি ও কালোমেঘ ধারণ। এদিকে ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটি অধ্যাদেশ দ্রুত বাস্তবায়নের দাবিতে শিক্ষা ভবনের সামনে অবস্থান কর্মসূচি পালন করেন শিক্ষার্থীদের একটি অংশ। শিক্ষকরা আমাদের সাথে না থেকে শিক্ষকরা আমাদের বিরুদ্ধে চলে যাচ্ছে। এই যে 7 কলেজ নামক যে একটা আমাদের যে অভিশাপ, এই অভিশাপের ক্ষোভে আমরা আজকে পড়ার টেবিল রেখে আমরা এখন কোথায়? আমরা এখন রাজপথে।
7 কলেজ নিয়ে বিশ্ববিদ্যালয়ের অধ্যাদেশকে গোজামিল বলছেন শিক্ষা গবেষকরা। তারা বলছেন কলেজগুলোর স্বকীয়তা বজায় রেখে বিশ্ববিদ্যালয় করা হোক। এটা আসলে যারা করেন আমার ধারণা তারাও নিজেরাও পরিষ্কার না। তো বিশ্ববিদ্যালয়ের চিন্তা চেতনার সাথে আসলে এই জিনিসগুলো যায় না, যে সকালবেলা ইন্টারমিডিয়েট পড়ানো হবে, দুপুর পর থেকে বিশ্ববিদ্যালয়, তো এগুলো যায় না আসলে। তো এই ওভারঅল আমি বলবো যে একটা লেজেগোবর অবস্থা। শিক্ষা মন্ত্রণালয়ের ব্যর্থতার কারণে শিক্ষক শিক্ষার্থীরা এখন মুখোমুখি অবস্থানে বলছেন তারা। নূরে আলম, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। শেষ মুহূর্তে প্রচারণায় জমজমাট রাকসু জয়ের জন্য দাঁড়িয়ে দাঁড়িয়ে ছুটছেন শিক্ষার্থীরা। এবার সব প্যানেলেরই টার্গেট প্রথম বর্ষের শিক্ষার্থীরা। এদিকে নির্বাচন কমিশন বলছে সুষ্ঠু নির্বাচনের সব ধরনের প্রস্তুতি সম্পন্ন। পুলিশের পাশাপাশি স্ট্রাইকিং ফোর্স হিসেবেও থাকবে বিজিবি। জমজমাট রাজশাহী বিশ্ববিদ্যালয় ক্যাম্পাস, বিভিন্ন আবাসিক হল, টুকিটাকি চত্বর সহ বিভিন্ন স্থানে ছুটছেন প্রার্থীরা। রাকসু নির্বাচনের প্রচারণায় প্রাধান্য পাচ্ছে প্রথম বর্ষের শিক্ষার্থীরা। যারা প্রার্থী আছে তারা কিন্তু ভোটারদের কাছে কাছে যাওয়ার চেষ্টা করেছে এই পুরোটা সময় জুড়ে, এবং আমাদের প্রতি তাদের ইতিবাচক একটা সাড়া পেয়েছি, অনেক ভালোবাসা পাচ্ছি। এখনো ডাকসু এবং জাকসুতে যেভাবে শিক্ষার্থীরা ছাত্র শিবির সমর্থিত জোটের ওপর আস্থা রেখেছে, এখানেও সেরকমভাবে তারা আস্থা রাখবে বলে আমরা পূর্ণ বিশ্বাস রাখি। ক্যাম্পাসে প্রবেশ করেই রাকসুতে ভোট দেওয়ার আনন্দে উচ্ছ্বাসিত প্রথম বর্ষের শিক্ষার্থীরা। ভর্তি হয়েছি অ্যান্ড এইবারই হচ্ছে রাকসু নির্বাচন হচ্ছে, তো এটা আমাদের জন্য অনেক সৌভাগ্যের বিষয়। আমরা ভার্সিটিতে এসেই শুরুতেই একটা এরকম রাকসুর অ্যারেঞ্জমেন্ট খুব ভালো লাগতেছে। নির্বাচন কমিশন বলছে সব প্রস্তুতি সম্পন্ন। সুষ্ঠু নির্বাচনে পুলিশের পাশাপাশি স্ট্রাইকিং ফোর্স হিসেবে থাকবে 6 প্লাটুন বিজিবি। প্রিজাইডিং অফিসার, সহকারী প্রিজাইডিং অফিসার, পুলিং অফিসার সব মিলিয়ে অ্যারাউন্ড 400 এখানে কাজ করবে একটা সবগুলো সেন্টারে, 17টা সেন্টারে। 2000-এর মতো আমরা পুলিশের ডেপ্লয়মেন্ট থাকবে আমাদের মেট্রোপলিটন পুলিশের পক্ষ থেকে। এর পাশাপাশি বিজিবি থাকবে, বিজিবি ওনাদের 6টা প্লাটুন থাকবে, র্যাবের 12টা প্লাটুন থাকবে। 35 বছর পর হওয়া রাকসু নির্বাচনে 17টি কেন্দ্রে থাকবে 990টি বুথ আর 4 শতাধিক প্রিজাইডিং অফিসার। মুস্তাফিজুর রহমান, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, রাজশাহী। চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ চাকসু নির্বাচনে 27,500 ভোটারকে কেন্দ্র করে প্রচার শেষ করেছে প্রায় 900 প্রার্থী। ভোট গ্রহণে প্রস্তুত নির্বাচন কমিশন এবং বিশ্ববিদ্যালয় প্রশাসন। সুষ্ঠু ও অবাধ নির্বাচনের জন্য নিরাপত্তা ব্যবস্থা জোরদারের কথা জানালো কর্তৃপক্ষ। তবে কিছু অভিযোগও রয়েছে প্রার্থীদের। 3.5 দশক পর নির্বাচন, পুরনো ধুলো ময়লা ঝেড়ে ঝকঝকে রূপ দেয়া হয়েছে চাকসু ভবনের। নতুন ছাত্র প্রতিনিধিদের অপেক্ষায় সুসজ্জিত রুমগুলো। পরিবেশ অনেকটা উৎসব মুখর, সবাই জীবনে প্রথমবার এই গণতান্ত্রিক পরিবেশ ফিরে পেয়ে সবাই আসলে ভোট দেওয়ার জন্য উদ্ধত। তো আমরা সেই পরিস্থিতিটা বজায় থাকবে বলে মনে করছি। ক্যাম্পাসে এত সাজ মুখরিত দেখিনি, এই প্রথম দেখা হচ্ছে, ভালোই লাগছে। ডাকসু ও জাকসুতে আবাসিক হলে ভোট কেন্দ্র করা হলেও চাকসুর ভোট হবে বিভিন্ন অনুষদের ভবনে। পুরো এলাকা থাকছে সিসিটিভির আওতায়। ক্যাম্পাসে থাকছে 4 স্তরের নিরাপত্তা এবং 4টি ভ্রাম্যমাণ আদালত। উৎসব মুখর ভোট আয়োজনে সব ধরনের প্রস্তুতির কথাই জানালো নির্বাচন কমিশন। লোকাল এবং জেলার আইন শৃঙ্খলার সর্বোচ্চ কর্তাদের সাথে আমাদের সভা হয়েছে এবং বিশ্ববিদ্যালয়ে টহল জোরদার করা হয়েছে। হলগুলোতে রেইডের বিষয়ে যে সমস্ত কথা বিশ্ববিদ্যালয় প্রশাসন থেকে আমাদের থেকে বলা আছে, এগুলা চলমান আছে। এদিকে প্রচারের শেষ মুহূর্তেও নির্বাচন কমিশনের বিভিন্ন সিদ্ধান্ত নিয়ে অসন্তুষ্ট প্রার্থীরা। কেউ চান ভোট গণনা হোক হাতে হাতে, কারো দাবি মেশিনের মাধ্যমে। এছাড়া ভোট গ্রহণ কর্মকর্তা এবং প্রক্রিয়া নিয়েও স্পষ্ট হতে চান কেউ কেউ। আশা করেছিলাম যে আমাদের নির্বাচন কমিশনার একটা গোছালো আমাদের নির্বাচন উপহার দিবে দীর্ঘ 34 বছর পর। আমরা কার্যত কোনো স্পষ্ট বার্তা আমরা পাচ্ছি না। তো আমরা আসলেই খুব শঙ্কার মধ্যে রয়েছি। জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের মতো সেই ভোট 40 ঘন্টা পর্যন্ত গণনা হবে, আমরা এর সম্পূর্ণ বিপক্ষে। আমরা চাই আমরা যেই ডেটে ভোট দিব সেই ডেটেই ভোট গণনা শেষ করে রেজাল্ট পাবলিশ হতে হবে। এবারের চাকসু নির্বাচনে কেন্দ্রীয় সংসদের 7ম ক্যাবিনেট গঠিত হবে। এর আগে ভোট হয়েছিল 1990 সালে। অনুপম শীল, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, চট্টগ্রাম। বগুড়ার কোচ টার্মিনালে এক নারী যাত্রীকে যৌন হয়রানির অভিযোগে বাস চালক সাকিবকে আটক করেছে গোয়েন্দা পুলিশ। সোমবার রাতে টাঙ্গাইলে এলেঙ্গা থেকে তাকে আটক করা হয়।
ভুক্তভোগী তরুণী জানায়, সিরাজগঞ্জের কান্ডার মোড় থেকে তার ছেলে বন্ধুকে নিয়ে আরকে পরিবহনের একটি বাসে ওঠেন। দুপুরে বগুড়ার কোচ টার্মিনালে পৌঁছালে তাদের টার্মিনালের ভেতরে নিরিবিলি একটি স্থানে নিয়ে যায় বাস চালক, সহকারী ও সুপারভাইজার। এ সময় ভয়ভীতি দেখিয়ে ছেলে বন্ধুকে তাড়িয়ে দেয় তারা। পরে বাস চালক ওই তরুণীকে জোর হয়রানি করে। ঘটনার পর আরকে পরিবহনের কর্মচারীরা কাউন্টার বন্ধ করে পালিয়ে যায়। পরে রাতে টাঙ্গাইল থেকে বাস চালক সাকিবকে আটক করে গোয়েন্দা পুলিশ। এ বিষয়ে আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন বলে জানিয়েছে পুলিশ। বাংলাদেশ মিয়ানমার সীমান্তে মাইন বিস্ফোরণে আক্তার হোসেন নামের এক বিজিবি সদস্য আহত হয়েছে। সোমবার বিকেলে রামু সেনানিবাস থেকে উন্নত চিকিৎসার জন্য তাকে ঢাকা সেনানিবাসের সম্মিলিত সামরিক হাসপাতালে পাঠানো হয়েছে। ভারতের সিকিম ও আশেপাশে ভারী বৃষ্টিতে তিস্তার পানি বেড়ে সম্প্রতি লালমনিরহাটে দেখা দেয় আকস্মিক বন্যা। এতে জেলার সদর আদিতমারি হাতীবান্ধা উপজেলায় প্রায় ১৫০০ মিটার রাস্তা ক্ষতিগ্রস্ত হয়েছে। নষ্ট হয়েছে বিভিন্ন এলাকার ফসল। ক্ষতিগ্রস্তদের সহায়তা ও সড়ক মেরামতের আশ্বাস প্রশাসনের। এবছর পঞ্চম দফায় আকস্মিক বন্যার কবলে পড়ে লালমনিরহাটের হাতীবান্ধা, আদিতমারি ও সদর উপজেলা। বানের পানি নেমে যাওয়ার পর ভেসে ওঠে দুর্গত এলাকাগুলোর ক্ষতচিহ্ন। ভেঙে গেছে ২টি সেতু, ভেসে গেছে একটি সংযোগ সড়কের বড় অংশ। পাকা সড়কে দেখা দিয়েছে ধস। বেশ কিছু এলাকার যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে চরম দুর্ভোগে স্থানীয়রা। রাস্তা একদম ভাঙে গেছে, রাস্তার উপর দিয়ে ১ হাঁটু ১ কামড় পর্যন্ত পানি হয়। রাস্তাঘাটের পরিস্থিতি খুবই খারাপ। আমরা স্কুলে যেতে পারতেছি না, রিক্সা, অটো, সাইকেল এগুলো চলাফেরা করতে পারতেছে না। বন্যা ঘাটি গেছে ঠিক, এখন রাস্তা আমাদের গাড়ি ঘোড়া চলাফিরে খুবই কষ্টকর হয়ে গেছে। অবকাঠামোর পাশাপাশি ব্যাপক ক্ষতি হয়েছে জমির ফসলের। কোথাও উঠতি আমন ক্ষেত থেকে গেছে বালুতে, কোথাও কোথাও তলিয়ে আছে এখনো। কয়েকদিন পরই যে ধান ঘরে তোলার কথা তা নষ্ট হওয়ায় দুশ্চিন্তায় কৃষক। উঁচুভাবে একবারে পানিটা আসে, একবারে মনে করেন যে রাস্তাঘাট, ব্রিজ, কালভার্ট যা আছে সমস্ত নষ্ট করে দিয়ে গেছে। এই বাঁধ দুটা নিচার কারণে হাজার হাজার বিঘা সম্পদ আমরা ফসল আবাদ করতে পারতেছি না। প্রতি বছর তিস্তার প্রবালিতে প্রচণ্ড ক্ষতি হয় আমাদের এলাকায়। দুর্ভোগ কমাতে ক্ষতিগ্রস্ত সড়ক দ্রুত মেরামতের আশ্বাস স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তরের। ক্ষয়ক্ষতি নিরূপণ করে সহায়তা দেবে প্রশাসন। যেগুলো বেশি ক্ষতিগ্রস্ত হয়েছে সেগুলো দ্রুত প্রাক্কলন প্রেরণের জন্য আমরা উপজেলা প্রকৌশলীকে বলেছি। ওগুলো পাওয়া মাত্রই আমরা ঢাকায় পাঠিয়ে দেব এবং অনুমোদন পেলে সঙ্গে সঙ্গে আমরা কাজ শুরু করব। আমাদের কয়েকটি উপজেলার কয়েকটি রাস্তা ক্ষতিগ্রস্ত হয়েছে, রাস্তাগুলো এলজিডি। আমরা এলজিডির সাথে ইতিমধ্যেই কথা বলেছি, তারা ব্যবস্থা নিচ্ছে। পানি নেমে যাওয়ার সাথে সাথে তারা প্রয়োজনীয় ব্যবস্থা নেবেন। বানের পানি ঠেকাতে টেকসই বাঁধ নির্মাণের পাশাপাশি তিস্তা মহাপরিকল্পনা বাস্তবায়নের দাবি উত্তরাঞ্চলবাসীর। ইন্ডিপেন্ডেন্ট নিউজ। নোয়াখালীর মূল ভূখণ্ড থেকে হাতিয়া দ্বীপে যাতায়াতের ব্যবস্থা চরম ঝুঁকিপূর্ণ হয়ে উঠেছে। মানসম্মত পর্যাপ্ত নৌযান না থাকায় ধারণ ক্ষমতায় বেশি যাত্রী ও মালামাল নিয়ে প্রতিদিন উত্তাল মেঘনা পাড়ি দিচ্ছে সি ট্রাক, কাঠের নৌকা ও স্পিড বোট। অন্যদিকে ঘাট থেকে উঠে নামার সুব্যবস্থা না থাকায় চরম ভোগান্তির শিকার হচ্ছেন যাত্রী ও পরিবহন শ্রমিকরা। দ্বীপ উপজেলা হাতিয়ার মূল ভূখণ্ড এবং বিচ্ছিন্ন চরগুলোতে ৭.৫ লাখ মানুষের বসবাস। হাতিয়ার বাইরে যেতে তাদের যাতায়াতের একমাত্র মাধ্যম নৌযান। কিন্তু ধারণ ক্ষমতার অতিরিক্ত যাত্রী নিয়ে ঝুঁকিপূর্ণভাবে ট্রলার যাতায়াতে প্রায়ই ঘটছে দুর্ঘটনা। স্থানীয়রা বলছেন, প্রতিটি সি ট্রাকে ২৬৪ জন যাত্রী ধারণ ক্ষমতা থাকলেও তাতে উঠছেন ৭০০ থেকে ৮০০ জন। একইভাবে চলছে কাঠের নৌকা ও স্পিড বোটও। কিছু কিছু বোট এবং লঞ্চগুলো ওভার মানুষ নেই, এটার কারণে একটা দুর্ঘটনা ঘটে থাকে। ১ নম্বর সিগন্যাল উঠলে আমরা আর যাইতে পারতেছি না, নদী উত্তাল হয়ে যাচ্ছে। এজন্য আমাদের ফেরিটা খুব দরকার। চালকরা বলছেন, তাদের বাধা না মেনেই অতিরিক্ত যাত্রী উঠছে সি ট্রাকে। এদিকে নিরাপদে ওঠানামা ও পণ্য পরিবহনের জন্য জেটি তৈরি সহ আধুনিক সুযোগ সুবিধা নিশ্চিতের দাবি ইজারাদারদের। সি ট্রাকটাকে নিরাপদভাবে এই জন্য ওরা সি ট্রাকে উঠে যায়। মান উন্নয়নের জন্য যেন বন্দরের সীমানার মধ্যে সুন্দরভাবে আশ্রয়স্থল বা ফোর্ট বানাইতে পারে, এটা আমরা দাবি জানাচ্ছি। অতিরিক্ত যাত্রী পরিবহন বন্ধে নিয়মিত ভ্রাম্যমাণ আদালত পরিচালনার কথা জানিয়েছে প্রশাসন। বিআইডব্লিউটি এর সাথে আমরা কথা বলেছি। বিআইডব্লিউটি যাত্রী সাধারণের কথা চিন্তা করে তারা আমাদেরকে একটি ফেরি এবং একটি সি ট্রাক দেওয়ার আশ্বাস দিয়েছেন। তাছাড়াও তারা নলচিরা ঘাট এবং চেয়ারম্যান ঘাটের যেই যাত্রী পারাপারের সময় যে পানিতে কাদায় পারাতে হয়,
সেই বিষয়গুলোকে অ্যাড্রেস করার জন্য তারা ঘাটটাকে সুন্দরভাবে নির্মাণ করার আশ্বাস দিয়েছে। নৌপথে যাত্রা নিরাপদ করতে শুধু আশ্বাস নয়, কার্যকর ব্যবস্থা নেওয়ার দাবি হাতিয়াবাসীর। ইন্ডিপেন্ডেন্ট নিউজ। আর এই ছিল এখনকার সংবাদে। ইন্ডিপেন্ডেন্ট টেলিভিশনের সব খবর বিস্তারিত জানতে চোখ রাখুন ফেসবুক, ইউটিউব ও এক্সে। ধন্যবাদ সবাইকে।